যদি প্রাগ ঐতিহাসিক কোনো সুপ্ত বিভীষিকা হঠাৎ জেগে ওঠে, যদি জেগে ওঠে কোনো ভয়ানক অভিশাপ, একদিন যদি ইতিহাসের পাতা থেকে উঠে আসে কোনো ভয়ানক ও মর্মান্তিক সত্য, হঠাৎ পৃথিবীর অতল গহ্বর থেকে স্বয়ং শয়তান যদি উঠে আসে, মানুষ কি বেঁচে ফিরতে পারে? কি হয় তার পরিণতি? কি হয় এই নেমেসিস? মোবাইলের রিংটোনে দিবানিদ্রা ভেঙে গেল। দেখি বন্ধু ক্লডিয়াস ফোন করেছে। ভায়া, মিশর থেকে অ্যান্টিক পিসটা এসেছে। দাঁড়াও, আমি গেলে খুলবে বলে ফোনটা রেখে দিয়ে একটা কোট গায়ে দিয়ে বেরোলাম। শীতকাল, বেলা 3টে থেকে বিকেলে রং ধরে আসে লন্ডন শহরে। আকাশে এ মেঘ দেখে মনে হচ্ছে তুষারপাত হবে। গ্যালভান স্ট্রিটে আমার বন্ধুটির বাড়ি পৌঁছতে মিনিট 10 সময় লাগে। আমার বন্ধু ক্লডিয়াস, জিম ক্লডিয়াস, পেশায় ব্যবসায়ী। পুরনো ঐতিহাসিক মূল্যবান অ্যান্টিক জমানো তার একটা শখ, বলা বাহুল্য একটা নেশা। কিছুদিন আগে মিশর থেকে কি একটা অর্ডার করেছে, বলেছে দেখলে আমি সারপ্রাইজড হব। বন্ধু, এই জিনিস মাত্র এক পিসই আছে মিশরে। অনেক কটা টাকা গেলেও তাও লোভ সামলাতে পারলাম না। জিনিসটা অর্ডার দেওয়ার সময় বলেছিল ক্লডিয়াস। ক্লডিয়াসের বাড়ি পৌঁছে দেখি উৎসাহিত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে এসে, এসো কার্টেন, আমি কথা রেখেছি, পিসটা খুলিনি এখনো, বলে আমাকে ধরে ভিতরে নিয়ে গেল ক্লডিয়াস। সে এতটাই উত্তেজিত যে স্লিপিং কস্টিউমটা পাল্টাতে ভুলে গেছে। এই দেখো, বলে টেবিলের দিকে নির্দেশ করলো ক্লডিয়াস। দেখলাম সাদা কাগজে মোড়া একটা বাক্স। কার্টেন, তুমি আমার এত বছরের বন্ধু, আমি চাই বাক্সটা তুমিই খোলো। মোড়কটা খুব সন্তর্পণে খুলে ফেললাম। ছোট 6 আঙুল বাই 6 আঙুলের বাক্স। বাক্সের উপরের দিকে একটা ছোট লোহার আংটা। ওটা ধরে টেনে ভেতরে দেখতেই বিশ্বাসসূচক একটা শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। একটা অদ্ভুত প্রাণী, দেহটা সাপের ন্যায় আর মুখটা বিড়ালের মতো। বেশ শান্তিতে ঘাপটি মেরে ঘুমোচ্ছে। এটা কি ক্লডিয়াস? ক্লডিয়াসের মুখে একটা রহস্যের হাসি। ওটা স্যারপোপার্ডের মমি, বহু প্রাচীন এই প্রাণী। মিশরে মানব সভ্যতার সময়ও এরা ছিল, কিন্তু তারপর ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। বলা হয় মিশরের লোকেরা সেই সময় হাইব্রিড বানাতে পারত, তারই একটা পরিণতি এই প্রাণী। কিন্তু মমি ব্যান্ডেজ কই? সেটাই তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। গিজার পিরামিডের অনতি দূরে 1978 সালে বিখ্যাত পুরাতত্ত্ববিদ স্যার জেরার্ড ফ্র্যাঙ্কেস্টাইন একটা ছোট্ট মাটির ঢেলা পান। তারই ভিতর ছিল এটা। কোনো মমি ব্যান্ডেজ ছিল না, অথচ একেবারে অক্ষত, অবিকৃত চেহারা। কিন্তু এরপর ফ্রাঙ্কেস্টাইন প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং এই প্রাণীটিকে কায়রো লিবার্টি মিউজিয়ামে রেখে আসেন এবং তিনি মিউনিথ চলে যান। সেখানেই 6 বছর পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু ইজিপ্টের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জানো, মিউজিয়ামটা উঠে যাচ্ছিল এবং অ্যান্টিক পিসগুলো অকশান হয়। আমার পরিচিত একজনকে পাঠাই আর বলি, যত দামই পড়ুক ছাড়বি না। তবে ক্লডিয়াস, আমি শুনেছি মিশরের অনেক জিনিসই কার্সড। ড্যানিকেন তো কার্সিং টেকনোলজির কথা বলেছেন। ফ্র্যাঙ্কেস্টাইন হয়তো তারই শিকার। এটা কি বাড়িতে রাখা ঠিক হবে? বন্ধুটি হো হো করে হেসে উঠল, বলল, তুমি কি আবার এসব ননসেন্স জিনিসপত্রে বিশ্বাস করো নাকি? আবার না, মানে কার্টেন, তুমি জানো এসব অ্যান্টিক জিনিসের মায়া আমি ছাড়তে পারি না। আর অন্ধবিশ্বাস, কুসংস্কার থেকে আমি বহু ক্রোশ দূরে। বন্ধুর বাড়িতে 1 কাপ চা খেয়ে বাড়ি ফিরে এলাম। সত্যি বলতে কি, জিনিসটা দেখে আমার এক ধরনের অনুভূতি শুরু হলো। সেটা ঠিক ভালো না, ভয়ের অনুভূতি। প্রথমত, প্রাণীটা মৃত, সেটা কোনোভাবে বিশ্বাস করা যায় না দূর থেকে।
দ্বিতীয়ত, এই ধরনের প্রাণী দেখা যায় না ঠিকই, কিন্তু জিনিসটা যে প্রাচীন বিশ্বাস করা বেশ কঠিন। আর একটা বিষয় যেটা হয়তো কেউ বিশ্বাস করবেন না, বাক্সটা খুলতেই মনে হলো একটা কালো ছায়া ঘরের চারদিকে ছেয়ে এলো, তার সাথে একটা কোমর দম বন্ধ করা অনুভূতি। তুতেনখামেন সহ মিশরের অনেক অনেক ফেরাওদের দেহ তখন পিরামিডে শায়িত করা হতো, তার সাথে দেয়া হতো কার্স। এরিক ফন ড্যানিকেন বলেন, অভিশাপ এক ধরনের টেকনোলজি যেটা সেই সময়ের ইজিপশিয়ানরা ব্যবহার করত। তাদের কথা না মানলেই অ্যাক্টিভ হতো টেকনোলজি, আর তার পরিণতি হতো মৃত্যু। একেই বিভিন্ন শাস্ত্রে নেমেসিস বা নিয়তি নামে অভিহিত করা হয়। এখন বিষয়টার সত্যতা নিয়ে দ্বিমত আছে, কিন্তু এই নেমেসিসের উদাহরণ ইতিহাসে, এমনকি বছর 20 আগের ইতিহাসেও পাওয়া যায়। বিষয়টা কাকতালীয় হতে পারে। 4 দিন পর সকালে বাড়ির কলিং বেল বেজে উঠল। ব্রেকফাস্ট সেরে সবে উঠে দরজাটা খুললাম, দেখলাম ক্লডিয়াস হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে গেল। আমি তাকে একটা চেয়ার দিলাম। ক্লডিয়াসের চোখে মুখে অগাধ বিস্ময়, আর তার সাথে প্রচন্ড আনন্দের একটা ছাপ। কি হলো ক্লডিয়াস? কার্টেন, জীবজগৎ কতটা অদ্ভুত, কতটা বিচিত্র ভাবতে পারবে না। চা খাবে? ক্লডিয়াস আমার কথা কিন্তু শুনতেই পেল না, বলে গেল, বাক্সটা থেকে প্রাণীটা বার করে নিউ ইয়র্ক থেকে আনা বিশেষ শোকেসটাতে রাখতে যাব, এমন সময় একটা লেখা চোখে পড়ল বাক্সটার ভিতরে। লেখাটা হাইরোগ্লিফিক্স, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তার তলায় জার্মান ভাষায় একটা অনুবাদ চোখে পড়ল। 4টে লাইন। আমার স্ত্রী তো জার্মান, সেটা জানোই। স্ত্রীকে দিয়ে লেখাটা পড়ালাম, তার ইংরেজি অনুবাদ করতে বললাম। অ্যামিলিয়া লেখাটা পড়ে মানে বলল, হে আদিম, এ অকৃত্রিম, তুমি জাগো, তোমার আবার সময় এসেছে। অনন্তকালের তপস্যা শক্তিরূপে মেলে ধরো, জাগো, জেগে ওঠো। লেখাটা পড়া মাত্রই অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ল। সার্পোপারটা মনে হলো যেন নড়ে উঠল। মনের ভুল মনে করেই যেই ধরতে যাচ্ছি, এমন সময় প্রাণীটা উঠে বসলো। প্রচন্ড ভয় পেয়ে অ্যামিলিয়া চিৎকার করে উঠল। আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু কার্টেন, তোমায় কি বলবো, প্রাণীটার কি অদ্ভুত মায়া! সঙ্গে সঙ্গে যেন সবাইকে বশ করে ফেললো। একটা প্রাচীন মৃত প্রাণী কোনো এক অলৌকিক জাদু শক্তির বলে হয়ে উঠল বাড়ির পোষ্য। এখন সারা বাড়ি ঘুরে বেড়ায়, আর আমার ছেলের সবচেয়ে কাছের বন্ধু। ঘটনাটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। গাটা কেমন ঘিন ঘিন করে উঠল। ভেতর থেকে একটা ঘেন্না আর ভয় দম ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইল। নিজেকে সংযত করে বললাম, তোমার ছেলেকে একটা মৃত প্রাণীর সাথে খেলতে দাও। কার্টেন, ওটা আর মৃত না, ওটা বেঁচে উঠেছে। ক্লডিয়াস, আমার ঠিক ভালো লাগছে না। তুমি প্রাচীন মিশরীয় শক্তিকে খাটো করে দেখছো। জিনিসটা আদৌ মজার নয়। ছাড়ো তো এসব, একদিন এসে দেখে যাও, চাইলে আজই আসতে পারো। কিন্তু ক্লডিয়াস, তুমি একটা জিনিস স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করো। মরা একটা জন্তু কিভাবে জ্যান্ত হয়ে যেতে পারে? কিভাবে সেটা সম্ভব? আর তোমরা তাকে পোষ্যের মতো পালন করছো। হতে পারে ওটা জ্যান্ত ছিল, হতে পারে একটা ম্যাজিক, আবার এমনটাও হতে পারে ওটা একটা খেলনা। যাই হোক, আমরা বেশ ভালোই আছি ওকে নিয়ে। আজ উঠি, পারলে এসো সময় করে। বলে চলে গেল ক্লডিয়াস। আমার মনে হলো কোন এক মায়াবী শক্তি যেন ওকে বশ করেছে। ওর আচরণ স্বাভাবিক হলেও যে ঘটনাটা বলল তা একেবারেই স্বাভাবিক নয়। একটা মানুষ, কিম্ভূত কিমাকার একটা প্রাণী, যেটা কিনা মৃত, তাকে পোষ মানিয়েছে। তার মৃত অবস্থা থেকে বেঁচে ওঠা এই ব্যাপারটাকেই মেনে নিয়েছে। এতে ভয়ের অনুভূতি, আতঙ্কের অনুভূতির জায়গায় ওরা আনন্দে আছে। এসব ভেবে কিরকম যেন একটা গা গোলাতে লাগলো। অসুস্থ বোধ করতে লাগলাম। জিম চলে যাওয়ার খানিক বাদেই
ইন্টারনেটের সাহায্যে জেরার্ড ফ্র্যাঙ্কেনস্টাইনের ছেলে অ্যালবার্টের খোঁজ পেলাম। ফোনে কন্ট্যাক্ট করতে চাই তার বাবার ব্যাপারে বলে একটা ইমেল করলাম। উত্তরের আশা করিনি, কিন্তু 1 ঘন্টা পর উত্তর এলো। রাত 7টায় অ্যাপয়েন্টমেন্ট দিলেন ভদ্রলোক। রাত 7টায় ভিডিও কল করলাম, তৎক্ষণাৎ ধরলেন অ্যালবার্ট। বছর 60-এর প্রৌঢ়, একটা কাউচে বসে কথা শুরু করলেন। বলুন, কি সাহায্য আমি করতে পারি? স্যার, আপনার বাবা মিস্টার ফ্র্যাঙ্কেনস্টাইনের সম্বন্ধে কিছু প্রশ্ন ছিল। কিন্তু কেন হঠাৎ আমার বাবাকে নিয়ে এত আগ্রহ? এত বছর তো কেউ যোগাযোগ করেনি এ বিষয়ে। আসলে স্যার, আপনার বাবাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই, কয়েকটা ফ্যাক্ট জানা দরকার। আচ্ছা, বলুন, জানলে উত্তর দেব। স্যার, আপনার বাবা হঠাৎ মিশরের সবকিছু ছেড়ে জার্মানি চলে গেলেন কেন? কি অসুখ হয়েছিল তার? দেখুন, এ বিষয়ে যথেষ্ট চাপানুতোর সেই সময়ও ছিল, কিন্তু আসল বিষয়টা বাবা জানাননি কাউকেই। এত বছর পর যখন সামনে এসেছে তখন তখন সত্যিটা খুলেই বলি। প্লিজ স্যার। বাবা মিশরে পিরামিড ও অন্যান্য খুঁটিনাটি অনেক বিষয়ে রিসার্চ করার জন্য অনেক বাড়ি গেছেন। 78 সালে যখন গেলেন তখন অনেক কিছুই ডিসকভার্ড হয়ে গিয়েছিল, অনেক কিছুর রিসার্চ আবার চলছিল। এমন সময় একদিন গিজার পিরামিডের খানেক পাশেই একটা মাটির ডেলা দেখতে পান, যেন ক্ষুদ্রাকৃতির একটা পিরামিড। বাবার রিসার্চের টিম ওর ভিতর থেকে একটা ছোট কাঠের বাক্স আবিষ্কার করলো। এতটাই উন্নত জৈব পদার্থ দিয়ে জিনিসটা সংরক্ষিত যে তা প্রায় অবিকৃত অবস্থায় রয়েছে। জিনিসটাকে নিয়ে আসা হয় ল্যাবে এবং তার ভিতর পাওয়া যায় একটা সেরপোপার্ডের দেহ। সেরপোপার্ড বোঝেন? সেরপোপার্ড হলো বহু প্রাচীন মিশরীয় একটি হাইব্রিড প্রাণী। এর দেহটা সেরপাইনটাইনের মতো আর মাথাটা একটা বিড়ালের। বাক্সটার ভিতরে একটা লেখা পাওয়া যায়। লেখাটা পড়ার পর থেকেই বাবা খানিকটা অসুস্থ হয়ে পড়েন। জিনিসটা অন্য একজনকে দিয়ে এসে বাবা জার্মানি চলে যান। জার্মানিতে এসে বাবা বলেন ইজিপশিয়ানদের ক্রুজ পাওয়ারের কথা। এই ক্রুজ পাওয়ার নাকি এক বিশেষ জাদু মন্ত্রের সাহায্যে কোনো মৃত অথবা নির্জীব বস্তুর মধ্যে ইনজেক্ট করে দিত মিশরীয়রা। এর সাহায্যেই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নির্জীব বস্তু হয়ে উঠত সজীব, আর তখনই প্রকৃতিদেব হয়ে উঠত ক্ষুব্ধ, মহাক্ষুব্ধ। তার বিরোধিতা করার জন্য খাড়া নিয়ে নেমে আসত সাক্ষাৎ অভিশাপ হয়ে, অভিশপ্ত জিনিসের মালিকের উপর। বাবা নাকি সেই অভিশাপের ফাঁদে পা দিয়ে ফেলেন। অনেক দেরি হওয়ার ফলে আগে জিনিসটা ফেলে চলে আসেন, কিন্তু তারপরও তিনি 3 দিন অসুস্থ হতে লাগেন, উন্মাদের মতো আচরণ করতে থাকেন এবং কিছু বছর পর তার মৃত্যু হয়। আপনি কি এতে বিশ্বাস করেন? আমার বিশ্বাস অবিশ্বাসে কি বা আসে যায়? যা ঘটার তা তো ঘটেছে আর ঘটছেও। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
বলে ভিডিও কলটা কেটে আমি ক্লডিয়াসকে ফোন করি, কিন্তু ফোন এনগেজ আসে। দেরি না করে গায়ে কোট চাপিয়ে হাতে গ্লাভস পরে বেরিয়ে পড়লাম। খানিকটা এগোতেই একটা বেঞ্চে দেখলাম ক্লডিয়াস মনমরা হয়ে বসে। তুষারপাতের আগের মুহূর্তেও সে ঘামছে। কি হলো ক্লডিয়াস? বলতে আমার মুখের দিকে যান্ত্রিক দৃষ্টিতে তাকালো সে। তারপর হঠাৎ ভেঙে পড়লো, অঝরে কাঁদতে শুরু করলো। আমি ভুল করে ফেললাম ক্যাপ্টেন, ভুল করে ফেললাম আমি। কি হলো বলো ক্লডিয়াস, বলো। আজ আজ সকালে খেতে বসেছি, দেখলাম প্রাণীটা টেবিলে উঠেছে। এমনই মাঝে মাঝে ওঠে, গায়ে গায়ে হাসে। রবার্ট, আমার ছেলে, ও আমাদের সাথেই খেতে বসেছিল। হঠাৎ সার্পো, মানে আমার ছেলেই আদর করে ওর নাম রেখেছিল সার্পো। দেখি আমার ছেলের দিকে মুখ উঁচিয়ে তেড়ে গেল কামড়ানোর ভঙ্গিতে। এই বলে আবার কাঁদতে শুরু করলো ক্লডিয়াস। আমার হাতে ব্রেড নাইফটা ছিল, ছুঁড়ে মারতেই প্রাণীটা এত মায়া পড়ে গেছিল ওর উপরে, আমাদের সব শেষ। দেহটা কি করলে? দেহটা তো নেই। নেই মানে? আধখানা শরীরটা হঠাৎ একটু করে ভ্যানিশ হতে হতে পুরোটা ভ্যানিশ হয়ে গেল। বলে হঠাৎ অট্টহাসি শুরু করলো ক্লডিয়াস। আমার মনে কু ডাকছিল। অ্যালবার্ট বলেছেন তার বাবা উন্মাদ হয়ে যাচ্ছিল। আমার বন্ধুও কি তাহলে? ক্লডিয়াস, তুমি বাড়ি যাও, তোমাকে সুস্থ দেখাচ্ছে না। আর ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। ছোটখাটো? নিজের সন্তানকে আরেক সন্তানের সামনে মেরে ফেলা ছোটখাটো? ক্লডিয়াস, ওঠো, বলে তাকে ধরে নিয়ে গেলাম তার বাড়ি। এই ছিল শুরু। এর থেকেও অনেক খারাপ কিছু অপেক্ষা করছিল ক্লডিয়াসের জীবনে। অভিশাপের যে কালো ছায়া তার জীবনে ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, সেটা সে টেরও পায়নি। ঘটনার 4 দিন পর ক্লডিয়াসের বাড়িতে একটা লাঞ্চের আয়োজন করে তার স্ত্রীর জন্মদিন উপলক্ষে। ফ্যামিলি গেট টুগেদার আর কি। আসলে পরিবারের সবাই পুরনো ঘটনাটা ভোলানোর জন্যে, ক্লডিয়াসকে স্বাভাবিক রাখার জন্যেই এই পার্টির অনুরোধ করে জিমকে। তাই এই আয়োজন। কিন্তু ফ্যামিলির বাইরে হওয়া সত্ত্বেও আমি আমন্ত্রিত হই সেই লাঞ্চে, ক্লডিয়াসের নিকট বন্ধু হওয়ার সুবাদে। সুবিশাল ডাইনিং হলে 30 জনকে মনে হচ্ছিল 10 জনের স্বামী। নতুন একটা ডাইনিং টেবিল। তার বিশালত্বের কথা বলতে গেলে রাজ পরিবারের কথা তুলতে হবে। টেবিলটাও কি অ্যান্টিক? একেবারে কানাডার ওল্ড গ্রে হাউস থেকে এসেছে। আজ ক্লডিয়াসকে ফের পুরনো মেজাজে দেখা গেল। খানিক গল্প গুজবের পর খাবার এসে গেল। গোটা কয়েক বিশাল টার্কির ব্যবস্থা করেছে ক্লডিয়াস। টেবিলের ঠিক এক প্রান্তে বসেছিলেন বছর 70-এর প্রৌঢ় ভদ্রলোক। রাশভারী গলায় শুরু করলেন। ধন্যবাদ জিম, এমন একটা পার্টি অ্যারেঞ্জ করার জন্য। দিনটার উপলক্ষ কি সে বিষয় পরে আসছি, আগে এই গেট টুগেদার। হঠাৎ একটা বিশাল হুড়োহুড় শব্দ। ক্লডিয়াস চিৎকার করে উঠল। বাবা! ঘরের উপরের পেল্লায় ঝাড়বাতিটা ভেঙে পড়ল। ভেঙে পড়ল একটা চেয়ারে, যে চেয়ারে বসেছিলেন জিমের বাবা। অকুত ভয়ে সবাই ভদ্রলোকের দিকে ছুটে গেল। নিয়ে যাওয়া হলো হসপিটালে। বাঁচানো গেল না। ট্র্যাজেডির এক স্রোত যেন বয়ে যেতে শুরু করলো ক্লডিয়াসের জীবনে। মাসখানেক পর একদিন ক্লডিয়াসের স্ত্রী আর তার ছেলেকে শপিং মলে নিয়ে গিয়ে কেনাকাটা করছিল। ছোট শিশুকে নিয়ে তিনি কোথাও যান না, কিন্তু ক্লডিয়াস একটা কোনো কাজে ম্যানচেস্টার যাওয়াতে তাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। সবকিছুই বেশ স্বাভাবিক ছিল। মা শপিং করছিলেন, শিশুটি নিজের জগতে নিজের মনে খেলছিল। তার মা মাঝে মাঝে তাকে লক্ষ্য রাখছিলেন।
কিন্তু একসময় চোখের আড়াল হতেই ঘটে যায় ঘটনাটা। একটা বিকট শব্দে গোটা মলটা কেঁপে ওঠে। শিশুটির ঘাড়ে এসে পড়ে বিশাল একটা আলমারি। এক মুহূর্তেই সব শেষ। মর্মান্তিক পরিণতি দেখে এলাম নিজের চোখের সামনে। এবার সত্যি করে ভীষণ ভেঙে পড়ল ক্লডিয়াস। হঠাৎ একদিন আবার অ্যালবার্টের কথা মনে পড়ে গেল। ছুটে গেলাম ক্লডিয়াসের কাছে। তার বাড়িতে গিয়ে যে ক্লডিয়াসকে ইদানিং দেখি, সে আমার গল্পের শুরুর ক্লডিয়াস নয়, অনেক পাল্টে গেছে। তার মুখে হাসির বদলে এসেছে এক অসহায় ভাব, চোখে পড়েছে কালি। আচ্ছা ক্লডিয়াস, সারপর কি হলো? কে? ওকে তো মেরেই ফেললাম। তারপর তো ভ্যানিশ হয়ে গেল ভীষণ অদ্ভুত ভাবে, আর ফিরে এলো না। আর না। বাক্সটা আছে? কোনটা? সেই কাঠের লোহার আংটা দেওয়া বাক্সটা? না, ওটা খুঁজে পাইনি আর। স্ট্রেঞ্জ, ভালো করে দেখেছো? হ্যাঁ কার্টেন, খুব ভালো করে দেখেছি। শোনো ক্লডিয়াস, তোমরা এখনো দুটো প্রাণী এ বাড়িতে আছো। তোমাদের এখনো অনেকটা ফিউচার পড়ে রয়েছে। আমার মনে হচ্ছে এই প্রাণীটার সাথে অভিশাপ হয়ে স্বয়ং শয়তান ঢুকেছে। তোমাদের এই জায়গাটা নিরাপদ নয়। চলে যাও এখান থেকে, অন্য কোথাও, অনেক দূরে। বলে বেদনার হাসি এসে জিম বলল, আমরা তো ভিতর থেকে এমনিই মরে গেছি, আর কি বাকি? শরীর থেকে মরলেই মরবো। জেদ করো না জিম, তোমাদের নতুন করে শুরু করার সব রকম সুযোগ আছে। হঠাৎ ভীষণ রাগ হতে শুরু করলো। মনে হতে লাগলো হেরে যাচ্ছি, দুটো জলজান্ত মানুষ এভাবে মারা যাবে। বেশ, তোমার যা ইচ্ছে করো, কিন্তু ক্লডিয়াস, তুমি কিন্তু তোমার বন্ধুকে হারালে। বলে ওর বাড়ি থেকে চলে এলাম। যতই মুখে অভিমানের কথা বলি, তাও আমি শেষ চেষ্টা করব ক্লডিয়াসকে বাঁচানো। সেদিন বিকেলে এক ক্যাথলিক প্রিস্টের সাথে দেখা করলাম। তাকে খুলে বললাম সবটা। প্রিস্ট বললেন, দেখুন, শুদ্ধিকরণে কোনো লাভ নেই। আগে আমাদের যে জিনিসটার সাথে অভিশাপ ঢুকেছে সেটা বের করতে হবে। কিন্তু ক্লডিয়াস যে বলল। ভ্যানিশ? না না, ওটা ভ্যানিশ হয়নি, ওটা অন্য মাত্রা পেয়েছে, যার জন্য কেউ দেখতে পাচ্ছেন না। ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পারবো না। এই প্রক্রিয়ার জন্য কিছু মন্ত্র আছে, কাজটা অ্যাজ কুইক অ্যাজ পসিবল করতে হবে। ডেমন কতটা শক্তিশালী তার উপরেই সব। কখন শুরু করব বলুন তো? আপনি কাল সকালে আসুন, আপনাকে এখান থেকে গাড়িতে তুলে নেব। আসি বলে বেরিয়ে এলাম। বাড়িতে এসে দেখি দরজার সামনে জিম দাঁড়িয়ে। আমাকে দেখে এগিয়ে এসে বলল, ভাই, কিছু মনে করো না, আজ সকালে ভীষণ রুড হয়ে গেছিলাম। আমি ভেবে দেখলাম সত্যি করেই আবার নতুন শুরু করা যায়। কি করব বলো? তুমি যা বললে। কালই একজন প্রিস্টকে নিয়ে আসবো, সে অভিশাপ দূর করবে। তারপর তোমরা এখান থেকে চলে যাও। বেশ, তাই হবে। পরের দিন সকালবেলা উঠেই প্রিস্টের নম্বরে ডায়াল করলাম। ও প্রান্তে একজন ফোন ধরলেন। প্রিস্ট আছেন? প্রিস্ট? কিন্তু সে তো সপ্তাহ অনেকগুলো মারা গেছেন। মানে? কালই তো দেখা করলাম। কি বলছেন? ইয়ার কি মারছেন কেন সাত সকালে? আরে মশাই, কেন ইয়ার্কি মারতে যাব? আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। কে করে দিয়েছিল? একজন মহিলা। দাঁড়ান দাঁড়ান, ডেস্কে ওনার নাম লেখা ছিল, কাসার। হ্যাঁ। দূর, এমন নাম কোশমিন কালেও শুনিনি। আর এই ক্যাথলিকে কোনো মহিলাই তো নেই। আর আর আপনার ঠাট্টা করার সময় আমার কাছে কিন্তু নেই। বলে ফোনটা রেখে দিলেন ভদ্রলোক। হঠাৎ আমার চোখের সামনে মহিলার ডেস্কের নামটা ভেসে উঠল, কাসার। রিঅ্যারেঞ্জ করলে হয় কার্স, অর্থাৎ কাল। আমি ভেবেই পিঠ দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সঙ্গে সঙ্গে ফোন করলাম জিমকে।
ফোনে রিং বেজে যাচ্ছে, একবার, দুবার, তিনবার, কেউ ধরছে না। সঙ্গে সঙ্গে ওভারকোটটা চাপিয়ে ছুটলাম তার বাড়ি। কলিং বেল বাজিয়ে যাচ্ছি, সাড়া নেই কারো। আমার হাত পা ঠান্ডা হতে শুরু করলো। হঠাৎ দেখলাম দরজাটা খুললো। খুলে দাঁড়ালো জিম। কি ব্যাপার? ফোন করলাম, ফোন ধরলে না, ডাকছি, সাড়া দিচ্ছ না। প্রিস্ট এসেছেন, শুদ্ধিকরণ হচ্ছে। প্রিস্ট? হ্যাঁ, বললো তুমি আসতে বলেছো। আর ওই বাক্সটা। ও মাই গড! বলে এক ধাক্কায় জিমকে সরিয়ে ঘরে ঢুকতে দেখলাম এক হাড় হিম করা দৃশ্য। এক সেই প্রিস্টের হাতে দাউ দাউ করে জ্বলছে মশাল, আর সেই আগুন একটা বাক্সের প্রতিচ্ছবি। সেখান থেকে একটা সর্পিল প্রাণী বেরিয়ে আসছে, আর তার দিকে হাঁ করে চেয়ে রয়েছে এমিলিয়া। আপনি কে? বলে চিৎকার করে উঠলাম। পিছু পিছু জিমও এসে হাজির হয়েছে। সেও হতবাক। প্রিস্ট আমার দিকে চেয়ে একবার হেসে উঠলেন। এমন সময় হঠাৎ বাড়ির বাতাস কাঁপিয়ে বেজে উঠল এক বিভৎস সুর। সেই সুরের বর্ণনা করা যায় না। আর তখনই ঘটে গেল আর একটা অদ্ভুত ঘটনা। প্রিস্টের মানব শরীর ধীরে ধীরে সর্পিল আকার ধারণ করল। সে অতি প্রাকৃতিক এক চেহারা। এমন সময় চোখ গেল আবার এমিলিয়ার দিকে। এমিলিয়া পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। আমরা একসাথে চিৎকার করে ডাকলাম, কিন্তু সে এক বর্ণ শুনতে পেল বলে মনে হলো না। ঘরে হঠাৎ কোথা থেকে একরাশ অন্ধকার ঢুকতে আরম্ভ করলো, আর তার সাথে শুরু হলো প্রবল কম্পন। আমি জিমের হাত ধরে তাকে টেনে নিয়ে যাই। এমিলিয়াকে ধরে টেনে আনার চেষ্টা করি, কিন্তু তার দেহ পাথরের মতো কঠিন। মনে হয় হাজার অশ্ব বলেও তাকে নড়ানো যাবে না। এক অপার্থিব অভিকর্ষ তাকে মাটিতে আটকে রেখেছে। আমি দেরি হয়ে যাচ্ছে বুঝে বেরিয়ে আসি। জিম প্রচন্ড অসহায় মতো কান্নায় ভেঙে পড়ে। এমিলিয়া, সে তারস্বরে এমিলিয়া এমিলিয়া বলে চিৎকার শুরু করে। এমিলিয়া, এমিলিয়া, এমিলিয়া। ঘরে এতটাই অন্ধকার হয়ে যায়, মনে হয় পাতাল লোক থেকে কুচকুচে কালো অসীম শক্তিশালী এক নিরাকার দানব এসে ঢুকেছে ঘরে। আমি কোন রকম ভাবে জিমকে নিয়ে আসি বাড়ির বাইরে। বাইরে এসে এক অদ্ভুত দৃশ্য দেখে আমরা স্তম্ভিত হয়ে যাই। রৌদ্র করজ্জ্বল আকাশে কেবল জিমের বাড়ির উপরে কালো মেঘ। এমন সময় হঠাৎ বিকট শব্দে সেই মেঘ থেকে চোখ ধাঁধানো আলোক ছটা নেমে আসে ক্লডিয়াসের বাড়িতে। তৎক্ষণাৎ আগুন লেগে যায়। এমিলিয়া বলে সে চিৎকার করতে থাকে। জিম ছুটে যেতে চায়, আমি তাকে বাধা দিই। ও বাধা ভেঙে বেরিয়ে যেতে চায়। আমি কোন রকমে আটকে রাখি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, আর স্ত্রীর নাম ধরে চিৎকার করতে থাকে। কিন্তু হায়, নিমেষের মধ্যে বাড়ি ছাইতে পরিণত হয়ে যায়। চোখের সামনে এই ভয়ানক দৃশ্য দেখে আমার পরিণতি যে কি হয়েছিল বলতে পারবো না। আমি পাথরের মতো কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম টের পাইনি। ক্লডিয়াসকে আমার বাড়িতে এনে রেখেছি। জানি এতে আমারও রিস্ক রয়েছে, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে চাই। আমি এখনো অ্যামিলিয়ার ঘটনাটার জন্য নিজেকে দায়ী করি। যদি সেদিন সতর্ক হয়ে একটু খোঁজ নিয়ে ভাবলে মনটা দুমড়ে মুচড়ে যায়। জিম আর কিছু খেতে চায় না। শিশুদের মতো ধরে বেঁধে তাকে খাওয়াই। তার চেহারা ভেঙে অর্ধেক হয়ে গেছে। তবে অনেক মাস কেটে গেছে, আর কিছু হয়নি। শয়তানের ধ্বংসলীলা চালিয়ে এবার বোধহয় মায়া হয়েছে। হয়তো বাড়িটাই অভিশাপের কোপে পড়েছিল, জিম নয়। বাড়িটা শেষ, তার সাথে সাথেই অভিশাপও শেষ। একদিন জিম আর আমি রাতে হাঁটতে বেরোলাম। এখন জিমকে অতীতের কথা বলি না, কিছুটা স্বাভাবিক করার জন্য এলোমেলো অনেক ধরনের কথা বলি, ভুলিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু সে বোধহয় কিছুই শোনে না। মাঝে মাঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কিরকম ভাবে একটা হাসে। মন আরো ভেঙে যায়। সেদিন রাজনীতি, অন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। বলাই বাহুল্য জিম তাতে অংশগ্রহণ করেনি। আমি একাই বকে চলেছি। রাতটা যখন একটু বাড়তে শুরু করলো, তখন মনটা কেমন খচখচ করে উঠল।
জিমকে বললাম, ফিরে চলো, রাত হয়েছে অনেক। সত্যি বন্ধু, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব, যেভাবে তুমি। তবে আর বেশি দিন না, কিছু না হলেই আমি চলে যাব অন্য কোথাও। ব্যাংকে অনেক টাকা আছে, কিছু একটা করে নেব। বলে উঠল জিম। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এখন আর সে এরকম ভাবে উত্তর দেয় না। তার উত্তর আমাকে যেমন আঘাত করলো তেমন ভালোও লাগলো। তার মুখে এতগুলো কথা শুনে। সে দেখা যাবে, এখন একটু জোরে হাঁটো তো, বলে জোরে হাঁটা আরম্ভ করলাম। রাস্তাগুলো যেন বেশি শুনশান লাগছে আজ। রাস্তা ধরে একটু এগোতে একটা মোড়ে এসে থামতে হলো আমাদের। মোড়ের রাস্তা অবরোধ করে একগাদা ছোট বাক্স সারি দিয়ে সাজানো। দৃশ্যটা থেকে শিউরে উঠলাম। এই বাক্স আমাদের ভীষণ ভীষণ চেনা। লোহার আংটা দেওয়া কাঠের বাক্স। আমার হাতটা খামচে ধরল জিম। আমার বুঝি শক্তি লোপ পেতে শুরু করলো। এরই মধ্যে টের পেলাম জিম ফোপাচ্ছে, বিড়বিড় করে কি যেন বলছে। এবার দেখলাম প্রতিটা বাক্স নিজে থেকেই খুলে যাচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম। কোথাও পালাবার ক্ষমতা নেই। এমন সময় একটা কথা মনে হতেই আমার যেন স্বাভাবিক চেতনা ফিরে এলো। কিন্তু তার সাথে যেটা এলো সেটা তীব্র ভয় ও আতঙ্কের অনুভূতি। আমার হাড় হিম হয়ে এলো। সেই বাক্সটা নিজের হাতে খুলেছিলাম আমি, তাই অভিশাপের অংশীদার আমিও। কিন্তু এমন সময় দেখলাম বাক্সগুলো দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। এর মধ্যে দেখলাম ক্লডিয়াস আমার হাতটা ছেড়ে দুপা এগিয়ে দাঁড়ালো। এরপর যেটা ঘটলো তার আশা আমি বিন্দুমাত্র করিনি। হঠাৎ ক্লডিয়াস ওই প্রাণীগুলোর দিকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলতে আরম্ভ করলো, সার্পো, তোরা এসেছিস? এতদিন পর বাবাকে মনে পড়লো। এ যেন আমার চেনা জিম ক্লডিয়াস নয়, এ যেন অন্য কেউ। শয়তান তাকেও বশ করেছে। একটু একটু করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর কোলে। জিম, এটা তুমি কি করছো? জিম, থামো জিম। ক্লডিয়াস, প্লিজ ক্লডিয়াস, পাগলামি করো না ক্লডিয়াস। আমি নিজের জায়গা থেকে একটু নড়তে পারলাম না। কোন এক জাদু শক্তি আমার পা দুটোকে মাটির সাথে যেন আঠা দিয়ে আটকে রেখেছে। আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু কোনো লাভ হলো না। জিম ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো সেদিকে। সেই প্রাণীগুলো তার দিকে এগিয়ে এসে একটু একটু করে জড়িয়ে ধরলো জিমকে। জিমের শরীরের কোনো অংশই আর দেখা যাচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছি প্রচন্ড এক অট্টহাসি। আর তার সাথে অনবরত জিমের গলায় সার্পো সার্পো শব্দ। উফ, কি ভয়ানক, কি ভয়ানক সে দৃশ্য। সব কেমন আবছা হতে শুরু করলো। আমি ওখানে জ্ঞান হারালাম। সকালবেলা যখন জ্ঞান ফিরল তখন আমি নিজের বিছানায় শুয়ে আছি। সবকিছু স্বপ্নের মতো মনে হলো। কিন্তু পর মুহূর্তেই একটা ব্যাপার অনুভব করলাম, আমার ডান পাটা সম্পূর্ণ অকেজ হয়ে গেছে। কি করে বাড়ি এলাম জানি না। ডাক্তাররা বললেন পায়ে বাসা বেঁধেছে এক বিরল রোগ, ইমিডিয়েট অপারেশন করতে হবে। কোনো লাভ হলো না। একটা পা কাটা গেল, তার বদলে বসলো যন্ত্রের পা। ভালোভাবেই বুঝলাম এই অভিশাপ আমাকেও ছাড়বে না। হয়তো এইভাবেই সূচনা। অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু জানতে পারিনি ক্লডিয়াসের কি হলো, তার দেহ পাওয়া গেছে কিনা। না, কিছুই পাওয়া যায়নি। পুলিশের খাতায় আজও মিসিং বিখ্যাত ব্যবসায়ী জিম ক্লডিয়াস। আমি জানি ওকে পাতালের গহীনে টেনে নিয়ে গেছে প্রাণীগুলো, শয়তানের আদেশে। মাঝে মাঝে সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়ে যায়, সেই ভয়ানক দৃশ্যের কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় ক্লডিয়াসের বাবা, বাচ্চাটা, এমিলিয়ার কথা। ইস, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। এতগুলো প্রাণ চলে গেল, চোখের সামনে বিলুপ্ত হয়ে গেল। আর মনে পড়ে সাক্ষাৎ শয়তানকে দেখেছি নিজের চোখে। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। পরে এই অবস্থাতে আমিও ইজিপ্ট যাই পড়াশোনা করতে। ইজিপশিয়ান কার্স পাওয়ার নিয়ে জানতে পারি
যারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো মৃত বা নির্জীব বস্তুর মধ্যে প্রাণের সঞ্চার করে শয়তানকে পৃথিবীতে আনে, তারা প্রকৃতির রোষের শিকার হয়। আর যা জানলাম তার সারমর্ম করলে দাঁড়ায়, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমি আর আমার বন্ধুরা প্রাণীটাকে জাগিয়ে তুলি। এর শাস্তি হিসেবে প্রকৃতির রোষানলে আমরাও পড়ি। কিন্তু এরপর যেটা ঘটে, আমার বন্ধুটি শয়তানকে ডেকে আনে সেই জানমান মন্ত্রের সাহায্যে। হাজার হাজার বছর আগে মৃত সেই অপার্থিব প্রাণীর শরীরে প্রাণ নিয়ে আসে শয়তান। একই শয়তান শক্তিশালী, সে ধ্বংসলীলা চালাতে পৃথিবীতে ফিরে আসে বারবার। তার উপর সে প্রাণীকে আঘাত করে শয়তানের উপর আঘাত আনে জিন, আরো রুষ্ট করে দেয় সেই ভয়ানক শয়তানকে। এবং এর সাথে সাথেই অ্যাক্টিভেট হয় অভিশাপ। কত হাজার বছরের সেই অভিশাপ জানা নেই। প্রাচীন মিশরীয়রা সেই সময় কি ভয়ানক টেকনোলজির সন্ধান পেয়েছিল, কি অসম্ভব ক্ষমতা এই অভিশাপ যন্ত্রের। পাতালের কোন গহীন থেকে শয়তানকে ডেকে আনতে পারত তারা। কি ভয়ানক ক্ষমতা ছিল তাদের। চোখের সামনে শেষ হয়ে গেল একটা পরিবার। জানি না আমার জন্য আর কিছু অপেক্ষা করছে কিনা। 5 বছর পর আমার এই কবছর আর কিছুই হয়নি, কেবল নিজের বন্ধুকে হারিয়ে লন্ডন শহরে একা একরকমের ট্রমায় থাকি সর্বক্ষণ। কিন্তু সব পরিস্থিতি থেকে নিজের মনের শক্তি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করি। ওইসব বিষয় থেকে অনেক দূরে সরে যাওয়ার চেষ্টা করি। জিমকে ভুলে যেতে চাই কি কি ঘটেছিল। একাই বাড়িতে থাকি ভয়কে সঙ্গে নিয়ে। এভাবে আমার দিন কেটে যায়। কিন্তু হঠাৎ আজ একটা খবর দেখে সমস্ত দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, পর্দার উপরে জ্যান্ত ছবির মতো। হাত পা ঠান্ডা হয়ে গেল। খবরের শিরোনামটা ঠিক এমন: গিজার পিরামিডের কাছে পুনরায় পাওয়া গেল সার্কোপডের মমি। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্টস অরিন্দম ব্যানার্জির লেখা আজকের গল্প নেমেসিস। নবদ্বীপ নিবাসী এই লেখক কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক হলেও লেখালেখি তার নেশা, ভালো লাগা এবং ভালোবাসা। এর আগেও তার লেখা আপেক্ষিক তত্ত্ব গল্পটি HSP স্টুডিওর তত্ত্বাবধানে আমাদের এই চ্যানেলে প্রকাশিত। এখনও না শুনে থাকলে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে শুনতে পারেন। আজকের এই গল্পটিকে যে সমস্ত শিল্পীরা বাস্তবিক রূপ দিয়েছেন তারা হলেন কথকের ভূমিকায় সুরঞ্জন স্যার, অ্যালবার্টের ভূমিকায় প্রভাত, ক্লডিয়াসের ভূমিকায় সাসপেন্স সিরিজ চ্যানেলের কর্ণধার বিশ্ববৈরাগী, প্রিস্টের ভূমিকায় অবরোজ, রিসেপশনিস্টের ভূমিকায় প্রভাত, বাবার ভূমিকায় নিকোলাস, এমিলিয়ার ভূমিকায় তিয়াস এবং অন্যান্য ভূমিকায় রয়েছি আমি সমিলি ও নন্দিতা ও প্রোডাকশন টিম এবং সমস্ত পরিচালনায় HSP স্টুডিও টিম। আজকের এই বিশেষ উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। আপনাদের কোনো সেরা স্মৃতি বা গোপনে লিখে রাখা গল্পকে যদি অডিও স্টোরিতে শুনতে চান তাহলে এখনই ডায়াল করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। দেখা হচ্ছে তবে খুব শীঘ্রই পরবর্তী গল্প নিয়ে। নমস্কার, ধন্যবাদ।